এই সরকার এসে একটা ভালো কাজ করছে। এই যে বিএনপি এখন ক্ষমতা আসছে না, আমরা এতদিন ধরে তো খালি বলতাম যে অন্তর্বর্তীকালীন সরকার, ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পাকিস্তানের সাথে দর অমহরম করে, তাই না? আমরা তো খালি তাকে দৌড় দিতাম। কিন্তু দেখেন বিষয়টা হলে তা না, সবচাইতে বেশি দর অমহরম কিন্তু এখন এই যে বিএনপির সাথে। বিএনপি এখন ক্ষমতায় না, যে দেখেন খবর কি বেরিয়েছে, প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন 12 সরকারি কর্মকর্তা। ভাই, পাকিস্তান কি প্রশিক্ষণ দিবে বলেন তো? ওখানে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের কি প্রশিক্ষণ এই পাকিস্তান দিতে পারে? পাকিস্তানের এমন কোনো যোগ্যতা আছে যে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের তার প্রশিক্ষণ দিবে? আর যদি দেয়ও বা, তো বিষয়বস্তু কি? এখন আমরা কিন্তু অনুমানের ভিত্তিতে কথা বলবো, তাই না? আর এখানে খবর যা আছে এগুলো আসলে কোনো ভিত্তি নাই। খবর তো খবরের জন্য খবর করছে। কি বলছে? বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস কর্মকর্তাদের জন্য আয়োজিত এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারের 12 জন উচ্চ পদস্থ কর্মকর্তা। ভালো কথা। তো সাবজেক্ট কি? আগামী 4 মে থেকে 21 মে পর্যন্ত পাকিস্তানের লাহোরে অবস্থিত সিভিল সার্ভিসেস একাডেমিতে এই এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। বুঝছেন? এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট মানে কি? নির্বাহীমূলক কর্মকাণ্ডে উন্নয়ন নাকি এরকম কিছু নাকি? তো কী ধরনের নির্বাহী কর্মকাণ্ড? তো জনপ্রশাসন থাকে নাকি, এটা জানানো হয়েছে। ওকে, ফাইন। তো এখানে কয়েকজনের নামও দেখা যাচ্ছে, যে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু রায়হান মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ ফিরোজ আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ তৌফিক ইমাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ তৌফিক ইমাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রায়হান আক্তার এবং আরও অনেকে আছে, টোটাল 12 জন। তো এরা এখন পাকিস্তানে যাচ্ছে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমার কাছে তো মনে হচ্ছে এখন এই এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট বলে তো নানা কিছু বোঝানো যেতে পারে। কি বলেন? তো তার মধ্যে আমার কাছে মনে হয় যে কিভাবে বাংলাদেশে এসে বাংলাদেশে জঙ্গিপনা আরও সম্প্রসারিত করা যায়, বাংলাদেশে কিভাবে ইসলামকে কায়েম করা যায় এবং জঙ্গিবাদী তাকে মেইন প্রোগ্রাম হিসেবে চালু করে কীভাবে বাংলাদেশের যে জয়শী মোহাম্মদ, তারপরে লস্করি তৈবা সহ বাংলাদেশের নিজস্ব যে জঙ্গি সংগঠন আছে, যে কী জানি জেএমবি টেএমবি কী জানি আছে না, তো তাদেরকে কীভাবে প্রশিক্ষণ টান দিয়ে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যায়। আমার কাছে তো মনে হচ্ছে এই ঘটনাটা অনেকটা তাই। এবং এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনী থেকে কোন কোন কর্মকর্তা কোথায় পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণটা নিতে গেল যাচ্ছে সেটা তো আমাদেরকে জানানো হয় নাই। নিশ্চয়ই তলে তলে যাচ্ছে, ওইটা গোপন আছে। কি বলেন? এবং এখানে আরও কিছু বলা আছে, সেটা হলো যে সরকারি আদেশে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে এই প্রশিক্ষণের যাবতীয় ব্যয় পাকিস্তান সরকার বহন করবে। চিন্তা করে দেখছেন যে পাকিস্তান নিজেদের কর্মচারীদের বেতন ঠিকমতো দিতে পারে না, যে পাকিস্তান কয়েকদিন আগে ওই যে মিডিয়েটরের ভূমিকা পালন করতে গিয়ে ওই যে আমেরিকান কর্মকর্তা, তারপরে ভাইস প্রেসিডেন্ট, আর ওদিকে ইরানের কর্মকর্তা, তাদের যে বিদেশ মন্ত্রণালয়ের বিদেশ মন্ত্রী কাদেরকে আশ্রয় দিয়ে যে 5 স্টার হোটেলে রাখছিল না, ওই 5 স্টার হোটেলের তারা নাকি বিল এখনও পেমেন্ট করতে পারেনি। বুঝছেন? পাকিস্তান সরকার বিল কিন্তু এখনও পেমেন্ট করতে পারেনি। এখন তারা বাংলাদেশের 12 জন কর্মকর্তাকে নিয়ে যাবে, সেখানে তাদের রাখবে, তারপরে তাদের খাওয়া দাওয়া দিবে, হোটেল ভাড়া দিবে এবং নিশ্চয়ই যাতায়াত ভাড়াও দিবে, তাই না? অর্থাৎ বিমান ভাড়া সেটাও তো দিবে এবং ওই কয়েকদিনের টিএডিএ এগুলো তো দিবে। তো যেখানে তারা নিজেরাই এর থেকে অনেক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের ক্ষমতা সম্পন্ন যে দলের সদস্যদের হোটেল ভাড়াটা ঠিক মতো পেমেন্ট করতে পারেনি, তারা দিবে বাংলাদেশের কর্মকর্তাদের যাবতীয় খরচা। চিন্তা করে দেখছেন, এত বড় উদার হয়ে গেল পাকিস্তান। বরং বিষয়টা যদি উল্টো হতো তাহলে বিশ্বাস্য হতো। বাংলাদেশের ক্ষমতা আছে, ওরকম পাকিস্তানে 12 জন কেন, 1200 জন লোকও যদি ট্রেনিং নিতে আসে সরকারি কোনো কর্মসূচিতে, সেটা বাংলাদেশ সরকার এখনও তাদের
খাওয়া পড়া থাকার খরচ এবং যাতায়াত খরচ সহ অনেক কিছুই দিতে পারে। সেই ক্ষমতা বাংলাদেশ যদিও অনেক দুর্বল হয়ে গেছে গত 1.5 বছরে, বাট তারপরও ওই ক্ষমতা এখনও বিদ্যমান। বাট পাকিস্তানের কি 12 জন কর্মকর্তা এদের থাকা খাওয়ার খরচ দেওয়ার সামর্থ্য রাখে? আমার মনে হয় যে বাংলাদেশ সরকারই দিবে, কিন্তু এখানে মিথ্যে করে বলা হয়েছে আমার ধারণা। আর বাস্তবে আসলে এদের খরচ খরচা কে দিবে? বাংলাদেশ সরকার দিল না, পাকিস্তান সরকার দিল, এটা কি খোঁজখবর করতে কেউ যাবে? আর যদি যায়ও, খোঁজখবর কি কেউ পাবে বলেন? দেখেন, কোনো দেশের সাথে শত্রুতা তৈরি হোক বাংলাদেশের, এইটা কিন্তু আমাদের কাম্য না, আমার কাম্য না। পাকিস্তানের চোখে 71 সালে তাদের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, আমরা স্বাধীন হয়ে গেছি। আচ্ছা, 54-55 বছর পার হয়ে গেছে, এখনও কি শত্রুতা বহাল থাকবে? মোটেও না। আচ্ছা ঠিক আছে, আমরা অন্তত ওই ভিয়েতনাম এবং আমেরিকার উদাহরণ তো আমরা দেখতে পারি, তাই না? এই যে ভিয়েতনামে আমেরিকা পুরা তামা করে দিছিল, মনে আছে আপনাদের? ওই সমস্ত ইতিহাসের খবর টবর জানেন? গত শতকের 70 দশকে এই ভিয়েতনামে তামা করে দিছিল নাপাম বোমা, তারপরে গুচ্ছ বোমা, তারপরে রাসায়নিক বোমা, কি না ফেলছিল আমেরিকান সেনাবাহিনী। জানা গেছে প্রায় 10 লক্ষ ভিয়েতনামীকে হত্যা করেছিল এবং 50,000-এর মতো আমেরিকান সৈন্য কিন্তু মারা গেছিল। এত কিছুর পরেও কিন্তু এই যে এখন এই যে ভিয়েতনামের সাথে আমেরিকার কিন্তু একেবারে দরম মহরম সম্পর্ক। ভিয়েতনাম তরতর করে অর্থনৈতিকভাবে উপরের দিকে উঠে যাচ্ছে এই আমেরিকার কল্যাণে, কারণ আমেরিকার মার্কেট ভিয়েতনামের জন্য উন্মুক্ত। ফলে হচ্ছে কি, ভিয়েতনামের যে শিল্প ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, যা কিছু উৎপাদন করে সবই কিন্তু তারা আমেরিকায় রপ্তানি করে তাদের অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। আমরা যদি এই সিনারিওটা বাংলাদেশ এবং পাকিস্তানের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে কি পাকিস্তান কি আমেরিকা নাকি? পাকিস্তান তো ভাই আমেরিকা না। পাকিস্তান তো বাংলাদেশকে কোনো সাহায্য সহযোগিতা দেওয়ার কি কোনো ক্ষমতা রাখে? তাদের কি সেই দক্ষতা আছে? তারা নিজেরাই তো একটা দেউলিয়া রাষ্ট্র, তাই না? সন্ত্রাসবাদিতে আক্রান্ত একটা ভয়ঙ্কর ফেইল্ড স্টেট, যেখানে গণতন্ত্রের কোনো বালাই নেই, মানুষের কোনো স্বাধীনতা নেই, মানুষের কোনো অধিকার নেই, কিচ্ছু নেই, যেখানে জঙ্গিরা দাবড়ে বেড়ায় মানে মহাদর্পে। তো ভাই এখানে গিয়ে আমাদের সরকারি কর্মকর্তারা ভাই কী শিখবে বলেন তো? আর এই পাকিস্তান নিজেরাই বা এমন কি শিখলো যা দিয়ে তারা তাদের দেশটাকেই আসলে ফেইল্ড স্টেটে পরিণত করলো? তাহলে কি বাংলাদেশের কর্মকর্তারা ওখানে গিয়ে কি এটাই শিখবে যে কীভাবে সেখান থেকে ফেরত এসে বাংলাদেশকেও ওই পাকিস্তানের মতো একটা দেউলিয়া এবং ফেইল্ড স্টেটে পরিণত করা যায়? ভাই বিষয়টা তো মানিয়ে নেওয়া যায় না, তাই না? অত্যন্ত দুঃখজনক। যাই হোক, মনে হচ্ছে যে ওই 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি বাংলাদেশে ক্ষমতায় ছিল, তখন যে তারা যে ধারাবাহিকতা রক্ষা করে তারা দেশ শাসন করতো, মনে হয় যে ওই লাইনেই ফিরে গেছে। ইটস ওকে, ফাইন, ফিরে যাও। বাংলাদেশে এই পাকিস্তানিদের অনুপ্রেরণায় এখানে জঙ্গিদের ঘাঁটি বানাও, এবং তার ফলাফল এইবার ভারত কিন্তু একেবারে মোক্ষমভাবে বুঝিয়ে দিবে। এইটা কিন্তু 2006 সাল 2004 সাল না, এটা 2026 সাল, অথবা আগামী বছর হবে 2027 সাল, তাই না? ওই 2001 সাল বা 2004 সাল 5 সালে ভারত কিন্তু পৃথিবীর তেমন কোনো উন্নত মানের বা তেমন কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্র ছিল না। অর্থনৈতিকভাবে তাদের অবস্থান ছিল 12-13, সামরিকভাবেও তাদের অবস্থান ছিল 12-13। এখন অর্থনৈতিকভাবে তাদের অবস্থান 4র্থ, সামরিকভাবেও তাদের অবস্থান 4র্থ। পাকিস্তানের পারমাণবিক বোমা থাকা সত্ত্বেও কিন্তু ব্রাহ্মস মিসাইল দিয়ে ওখানে জঙ্গি ঘাঁটি উড়ায় দিতে 1 সেকেন্ড দেরি করে নেই। বাংলাদেশ যদি পাকিস্তানের কুমন্ত্রণায় ওই একই লাইনে এবারও চলে, ওই 2001 থেকে 2006 সালে যেরকম চলছিল, বাংলাদেশের কপালে কিন্তু এবার ঢের দুঃখ আছে। আমি অনেক ভিডিওতে বারবার এই কথাগুলো বলেছি, আবারও বলছি, আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি তো চাই না যে ভারত বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়ুক, এবং বারবার এই কথা বলছি, যদি ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের কোনো কুকর্মকাণ্ডের কারণে পৃথিবীর কোনো দেশ বাংলাদেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। পাকিস্তান তো আসবেই না, পাকিস্তান মজা দেখবে, কারণ বাংলাদেশের প্রতি তাদের ভয়ঙ্কর ক্ষোভ। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান ভাবছিল যে বাংলাদেশ একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত হবে, তা না হয়ে উল্টে পাকিস্তানকে ছাড়িয়ে গেছিল অর্থনৈতিক উন্নয়নে, ঠিক না? এর কারণে তাদের কী পরিমাণ গা জ্বলনি শুরু হয়েছিল, ওরে বাবা! তারা সহ্যই করতে পারতো না, তারা আদা জল খেয়ে লাগছিল বাংলাদেশকে কীভাবে টেনে নামানো যায়। এখন সেই সুবর্ণ সুযোগ আবার পেয়ে গেছে, বুঝছেন? বাংলাদেশ সেই ফাঁদে যদি পা দিয়ে নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনে,
তাহলে তো ভাই আমার করার কিছু নেই, আপনাদেরও করার কিছু নেই, আছে। তো এটাই ছিল বক্তব্য। দেশকে যেহেতু ভালোবাসি, সতর্ক তো করাই লাগে নাকি। ধন্যবাদ।